নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস, চলন্ত ছায়া। কলকাতা পুলিশ মর্গ, বিকেল 5টা। টেবিলের ওপর সন্দেহজনকভাবে মৃত একটা লাশ পড়েছিল। ডিসেকশন টেবিল। সামনেই দাঁড়িয়ে ছুরি চালাচ্ছিলেন ডাক্তার বিরূপাক্ষ মিত্র। তার ভাবভঙ্গিটা মনোযোগের গভীরতায় স্তব্ধ, শান্ত, স্থির। পেটের ভেতর থেকে কতগুলো নাড়িভুঁড়ি, লিভার, স্পিন ইত্যাদি বের করে একটা ট্রের ওপর রাখলেন তিনি। এগুলো বিশেষভাবে পরীক্ষা করে দেখতে হবে। হঠাৎ পাশের ঘরে টেলিফোনটা বেজে উঠল। ছুটে গেলেন ডাক্তার মিত্র। হ্যালো, কে? আমি আপনার কাছে অপরিচিত, বিশেষ কোনো একটা কারণে ফোন করছি। কি ব্যাপার তাই বলুন না। ব্যাপারটা বিশেষ কিছু নয়। আপনি যে পাশের ঘরে এসে ফোন ধরবেন, এটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। কেন? সেটাই বলছি। দেখুন, আমার পরিচয়টা আমি বলবো না। আপাতত আমাকে অপরিচিত একজন বলেই ধরে নিন। আমি চাই আপনার ডিসেকশন টেবিলের ওপরে শায়িত মৃতদেহটাকে। সে কি? কেন? আমার জরুরি প্রয়োজন। না, তা হতে পারে না। তার মানে মৃতদেহটা একজন অপরিচিতকে দেওয়া আইনের পক্ষ থেকে? বুঝেছি, কিন্তু একটা বিশেষ মঙ্গলপূর্ণ কাজের জন্যেই আমার ওটাকে প্রয়োজন। তাই আপনার মত না থাকলেও আমার ওটা নিতে হবেই, আর সে ব্যবস্থাও আমি করেছি। তার মানে খুব সোজা। আপনার অজ্ঞাতে ওটি আমাকে নিতে হবে, আর সেই ব্যবস্থাও করেছি। আমি জানতাম আপনি ওটি দিতে চাইবেন না, তাই ও ঘর থেকে আপনাকে সরিয়ে আমি ওটি গ্রহণ করলাম। সে কি? হ্যাঁ, আপনি ঘরে গিয়ে দেখবেন মৃতদেহটি টেবিলের ওপর নেই। বাজে কথা। বেশ, আমি দেখছি। রিসিভারটা টেবিলের ওপর রেখে ডাক্তার মিত্র ছুটে এলেন ডিসেকশন রুমের দিকে। কিন্তু সেখানে বিরাট এক বিস্ময় অপেক্ষা করছিল তার জন্যে। টেবিলের ওপর থেকে মৃতদেহটা এবং তার খণ্ড বিখণ্ড সমস্ত অংশগুলি সম্পূর্ণ উধাও হয়েছে। শুধু কয়েক ফোঁটা রক্ত এখানে ওখানে ইতস্তত পড়ে থেকে লাশ চুরির সাক্ষ্য বহন করেছে যেন। বিস্ময়ের ধাক্কা সামলে নেবার পরই একটা অব্যক্ত রাগ এসে বাসা বাঁধে ডাক্তার মিত্রের মনে। কেই অপরিচিত, আর কি অদ্ভুত তার দুঃসাহস! তাকে ফোনের কাছে টেনে নিয়ে গিয়ে সেই ফাঁকে টেবিলের ওপর থেকে মৃতদেহটা উধাও করে নিয়ে গেছে। কিন্তু কি প্রয়োজন? চিন্তার পর চিন্তা এসে আচ্ছন্ন করে তাকে। টেবিলের ওপরে কলিং বেলটার ওপর কখন যে সজোরে আঘাত করেন সে খেয়ালও থাকে না তার। ছুটে আসে বেয়ারা। সেলাম সাব, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাইরেই হুজুর। সে কি? তবে টেবিলের ওপর থেকে মৃতদেহটা নিয়ে গেল কে? আপনি তো ওটা নিয়ে যাবার জন্য হুকুম দিয়েছিলেন সাব। আমি? হ্যাঁ, দুজন লোক ঘরে ঢুকে ধরাধরি করে ওটা নিয়ে গেল। আমি মনে করলাম নিশ্চয়ই আপনি হুকুম দিয়েছেন। রাগে ডাক্তার মিত্রের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত যেন জ্বালা করে উঠল। তার চোখের সামনে দিয়ে মৃতদেহ উধাও করে নিয়ে যায় এত বড় দুঃসাহস! বাইরে বেরিয়ে এলেন ডাক্তার মিত্র। হাঁকলেন, রামদিন চবে? জি হুজুর। দুজন লোক একটা জিনিস ধরাধরি করে নিয়ে গেছে, দেখেছ? হ্যাঁ স্যার, মোটর গাড়িতে করে একটা জিনিস ধরাধরি করে নিয়ে গেল ওরা। একটু আগেই গেট দিয়ে গাড়িটা চলে গেল। তুমি বাধা দিলে না কেন? আজ্ঞে হুজুর, ওরা তো বললে আপনি ওটা নিয়ে যেতে হুকুম দিয়েছেন। আশ্চর্য! অল ফুলস! যত সব বোকাদের নিয়ে পড়া গেছে দেখতে পাচ্ছি। বার দুয়েক অস্থিরভাবে পায়চারি করলেন তিনি। দুশ্চিন্তায় তার মুখের সব রেখাগুলো কঠিন হয়ে উঠল।
এভাবে মৃতদেহটা এখান থেকে নিয়ে গিয়ে ওদের লাভ কি? খানিকটা চিন্তা করে তিনি এগিয়ে গেলেন। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে বলতে শুরু করলেন, হ্যালো, পুট মি টু পুলিশ হেডকোয়ার্টার্স, লালবাজার। মেডিকেল কলেজ, রাত 9টা। এমার্জেন্সি রুমের পাশের বড় ঘরখানা হচ্ছে কার্ডিওলজি বা হৃদযন্ত্র সম্বন্ধীয় রোগের জন্য। তারই একটা অংশে ব্লাড ব্যাংক। এখানে যে রক্ত জমা দেওয়া থাকে তা প্রয়োজনের সময় মুমূর্ষু রোগীদের দেহে ইঞ্জেকশন দেওয়া হয়। বাইরে একখানি গাড়ি এসে থামল। বর্ষাকাল, ঝমঝম শব্দে চলেছে অবিশ্রান্ত বর্ষণ। শো শো শব্দে বাদলা হাওয়া বইছে, মাঝে মাঝে বিদ্যুতের চকিত চমক। রেনকোট গায়ে চড়িয়ে গাড়ি থেকে নামল 2 জন লোক। তারপর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে প্রবেশ করল। সেখানে 2 জন স্টুডেন্ট ডিউটি দিচ্ছিল। আগন্তুকদের দেখে একজন প্রশ্ন করল, কাকে চান? ডাক্তার মুখার্জিকে। ও, তিনি তো এমার্জেন্সি রুমে। দয়া করে যদি একটু ডেকে দেন তো উপকৃত হই। কি প্রয়োজন বলুন? একটা এমার্জেন্সি রোগীকে সঙ্গে করে এনেছি, তার অবস্থা খুব খারাপ। আপনি বলবেন ডাক্তার মজুমদার সঙ্গে এসেছেন। ও, আপনি ডাক্তার মজুমদার? নমস্কার। নমস্কার, আপনি একটু বসুন, এক্ষুনি ডেকে দিচ্ছি ডাক্তার মুখার্জিকে। একজন স্টুডেন্ট ঘর থেকে বেরিয়ে যায় এমার্জেন্সি রুমের দিকে। বের হবার আগে রেনকোটটা গায়ে চড়িয়ে নেয়। সে বের হয়ে যাবার পরও আগন্তুক 2 জন দাঁড়িয়ে ছিল। তা দেখে অন্য স্টুডেন্টটি বলল, আপনারা বসুন না। হ্যাঁ, বসছি। আগন্তুকের মুখে রহস্যময় হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। তৎক্ষণাৎ তার সঙ্গী একটা কি রাসায়নিক তরল পদার্থ স্টুডেন্টের দিকে ছিটিয়ে দিল। অদ্ভুত একটা গন্ধ। মিষ্টি বটে, কিন্তু ফুল বা আতরের গন্ধের মতো নয়। কেমন একটা আমেজ যেন এই গন্ধের সঙ্গে জড়িত। ঘুম। নেমে আসে আবেশময় নিদ্রা, ক্লান্ত অবসাদ। ধীরে ধীরে স্টুডেন্টটি ঢলে পড়ে গাঢ় নিদ্রার কোলে। আগন্তুক 2 জনের মুখে ফুটে ওঠে বিচিত্র হাসি। বিজয়ীর আনন্দ সেই হাসির সঙ্গে মেশানো। সফলতার ইঙ্গিত ফুটে ওঠে তাতে। দ্রুত পদে তারা ব্লাড ব্যাংকের দিকে এগিয়ে যায়। 15 মিনিট পর অন্য স্টুডেন্টটি ফিরে আসে। সঙ্গে তার ডাক্তার মুখার্জিও এসেছেন। কিন্তু কোথায় সেই আগন্তুকদ্বয়? ঘরের মধ্য থেকে তারা হঠাৎ গেল কোথায়? আর এভাবে অদৃশ্য হবার অর্থই বা কি তা কেউ বুঝে উঠতে পারে না। ওপাশে স্টুডেন্টটি ঘুমোচ্ছে কেন? মলয়, ও মলয়। অন্য স্টুডেন্টটি তার ঘুম ভাঙাবার জন্য চেষ্টা করে, কিন্তু সেই গাঢ় ঘুম ভাঙানো তার সাধ্যের বাইরে। তারপরেই 2 জনের চোখ পড়ে ব্লাড ব্যাংকের দিকে। দ্রুত তারা ব্লাড ব্যাংকের দিকে এগিয়ে যায়। কি অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা সেখানে অপেক্ষা করছিল তাদের জন্যে। ব্লাড ব্যাংক থেকে 400 শিশি রক্ত উধাও। জীবনে যে তারা এরূপ অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে পারে সে ধারণাই তাদের ছিল না। ডাক্তার মুখার্জি ছুটে যান টেলিফোনের কাছে। রিসিভারটা তুলে নিয়ে স্থানীয় থানার নম্বরটা বলেন। হ্যালো, কে? আমি ডাক্তার মুখার্জি বলছি, মেডিকেল কলেজ থেকে। কি ব্যাপার ডাক্তার মুখার্জি? আমি পুলিশ ইন্সপেক্টর তরফদার কথা বলছি। আশ্চর্য ঘটনা মিস্টার তরফদার, আপনি এক্ষুনি চলে আসুন। আমাদের ব্লাড ব্যাংক থেকে 400 শিশি রক্ত কে যেন চুরি করে নিয়ে গেছে। রক্ত চুরি? হ্যাঁ। হাউ স্ট্রেঞ্জ! কি আশ্চর্য ব্যাপার ডাক্তার মুখার্জি। হ্যাঁ, মেডিকেল কলেজের ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটেছে বলে জানা নেই আমার। সত্যিই অদ্ভুত ঘটনা। আমি এক্ষুনি আসছি ডাক্তার মুখার্জি। মিস্টার তরফদার এসে সব কিছু তন্ন তন্ন করে খোঁজ করলেন। নতুন কোনো সূত্র পাওয়া গেল না। শুধু পাওয়া গেল ব্লাড ব্যাংকের পাশেই একখানা চিঠি। তাতে লেখা, জরুরি প্রয়োজনে 400 শিশি রক্ত নিয়ে যেতে বাধ্য হলাম ডাক্তার মুখার্জি। সমাজের মঙ্গলের কাজেই
এটা ব্যবহৃত হবে বলে নিশ্চিন্ত থাকতে পারেন। কোনো খারাপ উদ্দেশ্য আমাদের নেই। নমস্কার জানবেন। এতে চলন্ত ছায়া। চিঠিখানার দিকে তাকিয়ে ডাক্তার মুখার্জি, মিস্টার তরফদার ও মেডিকেল ছাত্রটির মুখে ফুটে উঠল বিস্ময়ের চিহ্ন। বালিগঞ্জ লেক। পরদিন রাত 8টা। দুটি তরুণ তরুণীকে দেখা গেল লেকের কিনারায় বসে থাকতে। তরুণের বয়স 25-এর কাছাকাছি বলে মনে হয়। তরুণী তার চেয়ে 2-1 বছরের ছোট হবে। লেকের এই অংশটা স্বভাবতই নির্জন। তার উপর কৃষ্ণপক্ষ, চাঁদ ওঠেনি এখনো। চারদিকে তাই কেমন একটা অন্ধকারাচ্ছন্ন ভাব। মেয়েটির বেশভূষা দেখে সহজেই বোঝা যায় সে ধনী কন্যা। চেহারার আভিজাত্যই শুধু নয়, বেশভূষার পরিপাট্য ও বহুমূল্য শাড়ি গহনা ইত্যাদিও এই ধারণাকে দৃঢ় করে। ছেলেটির বেশভূষা সাধারণ, তবে রুচিসঙ্গত। আপন মনেই দুজনে যেভাবে কথাবার্তা নিয়ে ব্যস্ত ছিল, তাতে বোঝা যায় না বাইরের পৃথিবী সম্বন্ধে তাদের এতটুকুও হুঁশ আছে কিনা। মেয়েটি বলছিল, আপনার কথাটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি অনুপদা, কিন্তু পরিপূর্ণভাবে সমর্থন করতে পারছি না। অনুপ প্রশ্ন করে, কেন? বাবার অগাধ অর্থ যখন আছে, তখন অর্থের প্রতি আর মোহ থাকা তার কোনো মতেই উচিত নয়। একথা মানেন তো? তা অবশ্য স্বীকার না করে উপায় নেই। আমি তার একমাত্র সন্তান। এক্ষেত্রে তার কি উচিত নয় যে আমার জীবনকে সব দিক থেকে সার্থক করে তোলা? আমি তা অস্বীকার করি না। তবে আমি যাকে চাই, মানে পরিপূর্ণভাবে চাই আমার জীবনের সাথী হিসেবে, তারও তাই মেনে নেওয়া উচিত নয় কি? অন্তত তা নিলে আমি সুখী হব। কিন্তু তা না করে যদি আমার ইচ্ছার বিরুদ্ধে একজন ধনবানের সঙ্গে জোর করে আমার বিয়ে দেন, সেটা কি আমার প্রতি অবিচার নয়? অর্থের প্রয়োজন তো নেই ওর, যা আছে তাই ভোগ করবার লোক নেই। সেক্ষেত্রে অর্থের চেয়েও মেয়ের সুখটাই কি বড় হলো না? সেদিক থেকে বিচার করলে তুমি সত্য কথাই বলেছ বিনা। কিন্তু তবু কেন আপনি বাবার কথা মেনে চলতে উপদেশ দিচ্ছেন আমাকে? হাজার হলেও তিনি তোমার গুরুজন, তাই তাকে অমান্য করবার উপদেশ তোমায় দিতে পারি না আমি। কিন্তু গুরুজনের অন্যায় অবিচার যদি আমার বিবেকের অনুশাসনের বিরুদ্ধে যায়, তবুও। তাছাড়া আরও একটা কথা। কি কথা বলুন? তোমার বাবা কোনো অর্থবান লোকের হাতে যে তোমাকে দিতে চাচ্ছেন, তা তোমাকে সুখী করবার জন্যেই। কিন্তু তার যা আছে তা যে কোনো দম্পতিকে সুখী করবার পক্ষে যথেষ্ট। আর অর্থের প্রতি মোহ থাকা তার উচিত নয়। হয়তো ওর মত এই যে তুমি এতে সুখী হবে না। তাহলে মেয়েকে উচ্চশিক্ষিত করে সব দিক দিয়ে তার বিচার বুদ্ধিকে প্রশ্রয় না দিয়ে ছেলেবেলায় একরাশ টাকার সঙ্গেই তার বিয়ে দিলে ভালো হতো নাকি? তা যখন হয়নি, আর আমি যখন স্বেচ্ছায় আপনার মতো মধ্যবিত্ত ঘরের একজনকেই নিজের জীবনের সঙ্গীরূপে বেছে নিতে চাই, তার কি উচিত তাতে বাধা দেওয়া? আপাতত এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বিনা। ঠিক মনোযোগ দিয়ে চিন্তা করলে কেউই আমার চিন্তাধারার মধ্যে কোনো ত্রুটি দেখাতে পারবে না অনুপদা। দীর্ঘশ্বাস ফেলল অনুপ। ভাবছিল সে বিভোর হয়ে। বিচিত্র পৃথিবী, বিচিত্র এর যত মানুষ আর তাদের জীবনের সুখ দুঃখের খেলা, হাসি কান্না, অথচ কত নশ্বর সব কিছু। তবু তারা চায় সুখী হতে। মনে প্রাণে সে যা চায়, বিনাও ঠিক তাই কামনা করে। চিন্তা তাদের দুজনের অভিন্ন, তাই দুজনে এত কাছে। সুদূর পৃথিবীর সব কিছু থেকে দূরে তারা, সব কিছু থেকে পৃথক। বড্ড অসময়ে আপনারা এখানে এসে বসেছেন। দিস ইজ অফুলি ব্যাড। পাশ থেকে কে যেন কথা বলল। চিন্তাসূত্র কেটে গেল অনুপের। তাকালো বিনাও। একজন দীর্ঘদেহী প্রৌঢ় ভদ্রলোক তাদের সামনে এসে দাঁড়িয়েছেন। চারপাশে আর কোনো লোকজনের চিহ্নমাত্রও নেই। রাত বোধহয় 9টা বাজল। রাতের স্তব্ধ প্রহর কাঁপছে নিঃসীম নীরবতায়। ঝিরিঝিরি হাওয়া বইছে শুধু। নারকেল কুঞ্জের ক্ষীণ আর্তনাদ
জলের মৃদু কম্পন। এতটা যে রাত হয়েছে সেদিকে আমাদের একেবারেই খেয়াল ছিল না। অনুপ বলল, চলো ওঠা যাক বিনা। দ্যাটস রাইট। ভদ্রলোক বিচিত্র ভঙ্গিতে হেসে উঠে বললেন। অদ্ভুত লোক। অনুপ তার আপাতমস্তক চেয়ে দেখল। উস্কো খুস্কো চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, লম্বা গোঁফ, পরনের স্যুটটা কালো, চোখ দুটো একটু বেশি পরিমাণে চকচকে। তবে এই প্রকার গায়ে পড়ে আলাপ করবার ধরনটা অনুপের একেবারেই ভালো লাগলো না। আমাদের সাবধান করে দেবার কোনো প্রয়োজন ছিল না, আমরা নিজেরাই ঠিক সময় মতো উঠে যেতাম। একটু কঠোর স্বরে অনুপ বলে, দ্যাটস রাইট। নিশ্চয়ই। মৃদু হেসে লোকটি বলে চলেন, উঠতেন নিশ্চয়ই, কিন্তু যেরকম খারাপ দিনকাল পড়েছে একটু সাবধান করে দেওয়া উচিত সকলকেই। কি বলেন? ধন্যবাদ। অনুপ কথা শেষ করে বিনার দিকে চেয়ে বলে, চলো বিনা, আমরা গাড়িতে গিয়ে উঠি। দুজনেই একটু দূরে দাঁড়িয়ে থাকা মোটর গাড়িটার দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে দুজনে উঠতে যাবে এমন সময় অনুপ লক্ষ্য করল ভদ্রলোকটি তাদের সঙ্গে গাড়ি পর্যন্ত এসেছেন। তার উদ্দেশ্য যে ঠিক কী তা অনুপ একেবারেই বুঝতে পারে না। আপনি যে এখানে এভাবে? কথাটা শেষ হয় না অনুপের। এক ঝলক বিচিত্র গন্ধ, মিষ্টি, ঠান্ডা, আবেশময়। দুজনেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে গাড়িটার সামনে। প্রৌঢ়ের মুখে ফুটে ওঠে অদ্ভুত রহস্যময় এক হাসি। বহুক্ষণ পরে অনুপের জ্ঞান ফিরে আসে। ঠান্ডা হাওয়ায় গায়ে যেন কাঁপুন ধরিয়ে দেয়। এক যুগ পরে যেন ঘুম ভাঙছে তার। ভালো করে চারদিকে তাকায়, পুরনো ঘটনাগুলো মনে আনতে চেষ্টা করে। একে একে সব কিছু মনে পড়ে তার। ধর্মর করে উঠে বসে অনুপ। চারদিকে ভালো করে তাকায় বিনার খোঁজে, কিন্তু কোথায় বিনা? চারদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে অনুপ, কিন্তু বিনার কোনো সন্ধানই পাওয়া যায় না। একটু দূরে শুধু দেখা যায় নরম মাটির ওপরে একটি মোটরের চাকার দাগ। একে বেঁকে চাকার দাগ দূরে চলে গেছে। এ কি তবে সেই প্রৌঢ় ভদ্রলোকের কীর্তি? কিন্তু তার সঙ্গে মোটর ছিল এমন প্রমাণ তো পাওয়া যায়নি। আর তিনি এমন কাজই বা করতে যাবেন কেন? কিন্তু কে তবে সেই প্রৌঢ়? একটু ভেবে অনুপ যেই দুপা এগিয়েছে এমন সময় মাটির ওপরে একটি ভাঁজ করা সাদা কাগজ তার দৃষ্টি আকর্ষণ করে। অনুপ কাগজটা তুলে নিয়ে মেলে ধরে চোখের সামনে। ছোট ছোট হরফে তাতে লেখা, বিশেষ প্রয়োজনে মেয়েটিকে নিয়ে গেলাম, ভয় নেই, ওর কোনো ক্ষতি করব না, যথাসময়েই ওকে ফিরে পাবে। ওর বাবা হয়তো সন্দেহ করবেন যে তুমি বোধহয় মেয়েটিকে কোথাও লুকিয়ে রেখেছ, তাই চিঠিটা রেখে গেলাম। পুলিশকে এটি দেখিয়ে সব কথা খুলে বলো। ইতি, চলন্ত ছায়া। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে শেষ করে অনুপের মাথার মধ্যে সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। কে এই চলন্ত ছায়া? ওই প্রৌঢ় ভদ্রলোকটি নাকি? কিন্তু তাই বা কী করে সম্ভব? যা হোক, পুলিশে এক্ষুনি জানাতে হবে। অনুপ মোটর গাড়িতে উঠে স্টার্ট দেয়। এক ঝলক ধোঁয়া ছেড়ে গাড়িটা এগিয়ে চলে স্থানীয় থানার দিকে। ঘুম থেকে উঠে এক কাপ কফি খাওয়া প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জির বহুদিনের অভ্যাস। দীপকের সহকারী ও বন্ধু রতনলাল তাকে এর আগে বহুবার বলেছে, দেখ, খালি পেটে কফি পান শরীরের পক্ষে হানিকর। কিন্তু সে কথায় কান দেয়নি দীপক। সকালের কফিটা না খেলে শরীরটা যেন আদৌ চাঙ্গা হয় না, কাজেও মন বসে না এতটুকু। টেবিলের ওপরে সেদিনের ডাকেই আসা গোটা চারেক চিঠি, সেগুলো একে একে খুলে পড়তে থাকে দীপক। পুরনো দুজন মক্কেলের প্রীতি সম্ভাষণ, এক দূর সম্পর্কীয় আত্মীয়ের চিঠি। সেটা পড়ে অন্য চিঠিটা হাতে নেয় দীপক। খামের চিঠি। খামটা ছিঁড়ে ফেলতেই দেখা যায় ছোট্ট এক টুকরো কাগজ,
কাগজটা ছোট হলেও বেশ ভারী, দামি প্যাড বলেই মনে হয়। চিঠিতে মনোসংযোগ করে দীপক। প্রিয় দীপক চ্যাটার্জি, আপনি আমাকে চেনেন না বটে, তবে আমি আপনাকে বেশ ভালো করেই চিনি। অবশ্য মৌখিক আলাপ নেই, তবে আপনার নাম শুনেছি বহুবার। শুনেছি আপনি ভারতখ্যাত গোয়েন্দা। কোনো জটিল কেসের মীমাংসা করতে আপনার দেরি লাগে না। আপনি অবশ্য আমার নাম পত্রপ্রাপ্তি পর্যন্ত না শুনলেও 2-1 দিনের মধ্যেই বেশ ভালো করে শুনবেন। এমনকি আমাকে হাতে পাবার জন্যে হয়তো আপ্রাণ চেষ্টা করতে হবে আপনাকে, কেননা আপনি ছাড়া পুলিশ বিভাগে আমাকে খুঁজে বের করবার মতো শক্তিসম্পন্ন লোক আর কেউ নেই। এবার আপনাকে একটা অনুরোধ মিস্টার চ্যাটার্জি। আমি পরপর যেসব কাজ করেছি বা করব তা আমার জন্যে নয়, সমাজের মঙ্গলের জন্যেই। সেটা হয়তো আইনের দিক থেকে অবৈধ, কিন্তু এই উপায় অবলম্বন না করে অন্য কোনো পথ ছিল না আমার। যার কাছে আমি আমার মনের কথা খুলে বলেছি সেই আমাকে করেছে অবহেলা, ঘৃণা, হতাদর। তাই বাধ্য হলাম নিজের পথ নিজে বেছে নিতে। তবে এ কাজ সফল হলে হয়তো একদিন জগৎ জুড়ে হবে আমার সম্মান। কাগজে কাগজে ছবি ছাপা হবে, গভর্নমেন্ট সব কেসগুলি উইথড্র করে আমাকে মোটা পুরস্কার দেবার জন্যে লালায়িত হয়ে উঠবে। সে যাক, আমার কথা হচ্ছে দয়া করে আমার কেস নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আপনি বুদ্ধিমান হতে পারেন, কিন্তু শক্তিমান নন। আমি বুদ্ধিমান অথচ শক্তিমান। তাই আমার চলার পথে যদি আপনি বাধা হয়ে ওঠেন, তবে আমার শক্তির সাহায্যে আপনাকে পথ থেকে সরিয়ে দিতে বাধ্য হব। ভারত একজন বুদ্ধিমান ডিটেকটিভকে হারাবে। এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আপনার মতো বুদ্ধিমান লোক এইটুকু থেকেই সব কিছু বুঝতে পারবেন আশা করি। সশ্রদ্ধ প্রীতি জানবেন। ইতি চলন্ত ছায়া। চিঠি থেকে মুখ তুলে দীপক দেখে সামনেই দাঁড়িয়ে আছে রতনলাল। অত মনোযোগ দিয়ে কি পড়ছিস রে? রতনের স্বরে আগ্রহ। এই চিঠিটা। দীপক চিঠিটা এগিয়ে দেয় রতনের হাতে। রতন মনোযোগ দিয়ে বার দুয়েক চিঠিটার আগাগোড়া পড়ে বলে, আগাগোড়া কেমন যেন হেয়ালির মতো লাগছে, কিন্তু সব কিছু মিলিয়ে যা বুঝছি তা হচ্ছে তোর পক্ষে চিঠিটা শুভ নয়। কেন? দীপকের প্রশ্ন। চিঠি পেয়ে এই চলন্ত ছায়াকে আবিষ্কার করবার আগ্রহ তোর যে আরও অনেক গুণ বেড়ে যাবে সে সম্বন্ধে আমি স্থির নিশ্চয়। ভদ্রলোকের চিঠিতে সুফল তো হবেই না, বরং কুফল হবে অনেক বেশি। দীপক কোনো উত্তর দেয় না। রতন অস্ফুট স্বরে শুধু বলে, কে এই চলন্ত ছায়া? কে এই চলন্ত ছায়া? সংবাদপত্রে বের হয়েছিল। 2 দিনের মধ্যে যে সমস্ত পুলিশ বাহিনী আর জনসাধারণের উপস্থিতি অগ্রাহ্য করে সারা কলকাতা শহরের বুকে আইন অমান্য করে সদম্ভ পদক্ষেপে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি পুলিশ বাহিনীর ক্ষমতা পরিমিত, কিন্তু পুলিশের ডিডি বা সিআইডি বিভাগ যদি অপরাধীকে অনুসরণ করে তাকে ঠিক সময়ে গ্রেপ্তার করতে না পারে, তবে জনসাধারণের প্রাণ ও সম্পত্তির কোনো মূল্যই থাকে না। সারা শহরে অরাজকতা আর দস্যুদের রাজত্ব শুরু হয়। হয়তো 2-1টি কাজ করার পর আততায়ীকে ধরা সবসময় সম্ভব হয় না, কিন্তু যে চলন্ত ছায়া 3 দিনের মধ্যে 3 জায়গায় হানা দিয়ে সাফল্যের সঙ্গে বেআইনিভাবে নিজ উদ্দেশ্য সাধন করেছে, সে ভবিষ্যতে যে আরও কি করবে তা জানি না। মহানগরীর ইতিহাসে এর আগে কখনো এরকম ঘটনা পরপর ঘটেছে বলে জানা নেই আমাদের। অন্য 2টি ক্ষেত্রে অবশ্য জনসাধারণের কোনো ক্ষতি হয়নি, কিন্তু সন্ধ্যার পর বালিগঞ্জের লেকের সামনে থেকে যেভাবে একটি তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, সে সম্বন্ধে পুলিশ বিভাগ তরুণীটির পিতামাতাকে কী সান্ত্বনা দেবেন? আর আমাদের রিপোর্টারের মাধ্যমে অবগত হলাম যে এই তরুণী হচ্ছে ধনী পিতামাতার একমাত্র সন্তান। তাদের এই দুঃখে সান্ত্বনা দেবার ভাষা জানা নেই আমাদের। খবরের কাগজ থেকে মুখ তুলল ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। রতনের দিকে চেয়ে বলল, এতক্ষণে তাহলে কালকের চিঠির একটা মোটামুটি কারণ বোঝা গেল।
রতন বলল, যাই বল, মস্ত বড় একজন কীর্তিমান লোক কিন্তু এই চলন্ত ছায়া। 3 দিনের মধ্যে 3 জায়গায় হানা। দীপক হাসল, কোনো উত্তর দিল না। রতন প্রশ্ন করে, হাসলি যে? দীপক উত্তর দেয়, মস্ত বড় একজন শিক্ষিত ও বৈজ্ঞানিক হয়েও যে কেন এই লোকটা অপরাধীদের গতানুগতিক মনোবৃত্তি থেকে নিজেকে মুক্ত রাখতে পারল না, তাই ভাবছি। তার মানে? এই দেখ না, এরও সেই নিজের নামটা জাহির করে বাহাদুরি দেখাবার প্রবৃত্তিটা কেমন প্রবল। কিন্তু কেন এমন হয়, তাই তো ভাবছি। ও জানে যে ওর চিঠি পেলে আমার মনে কৌতূহল জাগবে, আমি ওকে খুঁজে বের করবার চেষ্টা করব। তবুও আমার মনে এই প্রবৃত্তিটা জাগিয়ে তোলার ইচ্ছা ওর আছে। তাছাড়া প্রত্যেক জায়গায় একটা করে চিঠি রেখে যাওয়া, এও যে সনাতন ক্রিমিনালদের মতো নিজেকে জাহির করবার প্রবৃত্তি। তা তো বুঝলাম, কিন্তু এখন কি করবি ঠিক করলি? পুলিশের কাছ থেকে আহ্বান না পেলে আমি এই ব্যাপারে মাথা ঘামাতে একেবারেই রাজি নই। তা চলন্ত ছায়া যতই চিঠি লিখে আমাকে উত্তেজিত করুক না কেন। চলন্ত ছায়া তোকে উত্তেজিত করেছে একথা ভাবছিস কেন? ভাবার মতো কারণ কি নেই? এই চিঠির মধ্যেই প্রকাশ পাচ্ছে যে চলন্ত ছায়া মনে প্রাণে চায় যে আমি তার পেছনে হানা দেই। আমার মতো একজন বিখ্যাত মেধাবী গোয়েন্দা ওর বিষয় নিয়ে মাথা ঘামাবে, এটা ও চায়। আর আমাকে ব্যর্থ করেই ও চায় তৃপ্তি। ঠিক সেই জন্যে এই চিঠি লিখে আমাকে ভয় দেখানো যে আমার পেছনে এলে মৃত্যু অবধারিত। তার মানেই হচ্ছে, দীপক চ্যাটার্জি, তুমি মৃত্যুকে তুচ্ছ করে আমার পেছনে এসেও দেখি। কথা শেষ হলো না। জানালার ধার থেকে খসখস শব্দ করে একটা সুতীক্ষ্ণ ছোরা জানালা দিয়ে ছুটে এসে খট করে টেবিলের ওপর বিদ্ধ হলো। কে? দীপক ছুটে যায় জানালার দিকে। বাগান পেরিয়ে একটা মূর্তি গিয়ে বাইরে অপেক্ষমান একটা মোটরে উঠল। মোটরটা এগিয়ে চলল এক ঝলক ধোঁয়া ছেড়ে। দীপক হেসে বলল, দেখছিস তো আমার পেছনে কেমন সুতীব্র দৃষ্টি? যাক, দেখি ছোড়াটা কি বহন করে নিয়ে এলো। ছোড়ার আগায় একটা কাগজ বেঁধা, 4 ভাঁজ করা। সেটা খুলে দীপক দেখল তাতে লেখা, যতই চেষ্টা করো না কেন দূরে থাকতে তুমি পারবে না। আমার পেছনে আসবার জন্যে তুমি যে আহ্বান পাবেই তা আমি বুঝতে পারছি। নিয়তি তোমাকে আমার পেছনে টেনে আনতে বাধ্য করবে। কিন্তু সাবধান, শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি। ইতি চলন্ত ছায়া। দীপক বলল, আমি যে ওর পেছনে অনুসরণ করবার জন্যে আহ্বান পাবো তাও আন্দাজ করে নিয়েছে। কিন্তু সেটা কি সত্যি? টেলিফোন বেজে উঠল। কে? দীপক ফোন তুলল। ডেপুটি কমিশনার, ডিডি নর্থ। ও, মিস্টার মরিসন। তারপর খবর কি স্যার? খবরের কাগজ দেখেছেন তো মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, চলন্ত ছায়ার খবরটা মনোযোগের সঙ্গেই লক্ষ্য করেছি। এখন উপায়? পুলিশের সুনাম তো কলঙ্কিত হতে দেরি নেই খবরের কাগজওয়ালাদের জ্বালায়। যাক, এখন কিভাবে স্টেপ নেবেন বলে স্থির করেছেন? তাই তো ভাবছিলাম। এমন সময় মনে পড়ল আপনার কথা। আপনি এই কেসের ভার নিন মিস্টার চ্যাটার্জি, আমি সর্বতোভাবে আপনাকে সাহায্য করব। কিন্তু একটা কথা মিস্টার মরিসন। কি কথা বলুন? ব্যাপারটা একটু গোপন রাখতে হবে। আমি যে কেস হাতে নিয়েছি তা কাউকে জানাবেন না। বেশ, আজ বিকেলে লালবাজারে গিয়ে কেসের ফাইলগুলো সব নিয়ে আসব, কেমন? ধন্যবাদ। টেলিফোন ছেড়ে দিয়ে রতনের দিকে চেয়ে দীপক বলল, না, কিছুতেই দেখছি এড়াতে পারা গেল না। কি ব্যাপার? মিস্টার মরিসনের আদেশ, অগত্যা চলন্ত ছাড় কেসটা হাতে নিতে হবে। আবার টেলিফোনটা বেজে উঠল সশব্দে। হ্যালো, কে? আমি চলন্ত ছায়া কথা বলছি। আপনি? হ্যাঁ, আমার পরিচয় তো আগেই পেয়েছেন। যাক, কেসটা শেষ পর্যন্ত হাতে এসে পৌঁছলো তো। যতই গোপন রাখুন, আমার নজর থেকে কিছুতেই তা বাইরে যাবে না। কিন্তু কিভাবে আপনি জানতে পারলেন
যে আমি কেসটা টেক আপ করেছি? অত্যন্ত সহজে দীপকবাবু। ক্রস কানেকশনে আপনাদের প্রত্যেকটি কথা আমার কানে এসে পড়েছে। যাক, কি স্থির করলেন? আমার কথাটা রাখবেন না? না না, কিছুতেই না। আইনের বিরুদ্ধতা যারা করে তাদের বিরুদ্ধে আমার অভিযান চলতে থাকবে চিরদিন। তার জন্য মৃত্যুবরণ করতেও আমার এতটুকু দুঃখ নেই। উত্তরের জন্য অপেক্ষা না করে দীপক সশব্দে রিসিভারটা নামিয়ে রাখে। প্রথম যৌবনে নারীর সম্মান সর্বত্র, বিশেষ করে সে নারী যদি হয় রূপবতী। কিন্তু বিধাতার অভিশাপে যৌবন ক্ষণস্থায়ী। তার উপর নারীর যৌবনের ও লাবণ্যের স্থায়িত্ব পুরুষের চেয়েও অনেক কম। তাই যৌবন ও রূপকে সম্বল করে যে নারীরা একদিন পায় মান, মর্যাদা, অর্থ ও সুনাম, যৌবনের তিরোভাবের সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে পেতে থাকে অপমান, দারিদ্র্য, হতাদর। এমনই আরও কত কি। কথাটা বিশেষভাবেই প্রযোজ্য হয়েছিল অভিনেত্রী নিরুপমা দেবীর জীবনে। দরিদ্রের সন্তান নিরুপমা, অল্প বয়সেই পিতৃমাতৃহীনা। তারপর বৃদ্ধ এক স্বামীর সঙ্গে মামা তার বিয়ে দিল। বিয়ের 3 মাস পরেই স্বামীর মৃত্যু। নিরুপমা দেবীর স্থান স্বামীর গৃহে রইল না আর। পিতৃগৃহের পথও বন্ধ। ওর এক বান্ধবী সিনেমায় অভিনয় করত। তার সঙ্গে একদিন দেখা করে সব কথা খুলে বলল নিরুপমা। দারিদ্র্যের গ্লানি, ভাগ্যের পরিহাস, জীবনের জুয়া খেলা। ওর বান্ধবী বলল, তোর এত রূপ, ফুটন্ত যৌবন, ভাবনা কি? সে কি রে? নিরুপমার প্রশ্ন। হ্যাঁ, তুই ফিল্মে নামবি। অগাধ টাকা, অফুরন্ত সুখ, অনিন্দ শান্তি, যা ইচ্ছা তাই পাবি। তৃষ্ণার্ত পথিকের কাছে বাড়িবিন্দুর প্রলোভন। ফিল্মে নামল নিরুপমা। প্রথম বইতেই নায়িকার ভূমিকায়। অভিনয় সম্বন্ধে বিশেষ জ্ঞান তার ছিল না। তাই প্রথম বইতে তার অভিনয় একেবারে নিষ্প্রভ হয়েছিল বলেই মনে পড়ে। কিন্তু দর্শকেরা অভিনয় চায় না, চায় নবোধ ভিন্নার তরুণীর রূপ ও যৌবন দর্শন করে হৃদয়কে তৃপ্ত করতে। তাই সেদিনের কথাটা নিরুপমা দেবীর আজও মনে পড়ে। তার প্রথম ছবি যেদিন হলে রিলিজ করল, সেদিন সে একটি বক্সে বসে দেখছিল নিজের অভিনয়। যে দৃশ্যেই তার আগমন হচ্ছে, অমনি শোনা যাচ্ছে মৃদু গুঞ্জন, কলরব, হাততালি, আরও কত কি। আনন্দিত হয়েছিল নিরুপমা, অভিনয়ের দীপ্তি দেখে নয়, দর্শক মনে তার রূপ ও যৌবন যে রেখাপাত করতে সক্ষম হয়েছে, এই সফলতার আনন্দই আচ্ছন্ন করেছিল তার মনকে। তারপর বছরের পর বছর তার জীবনের ওপর দিয়ে কেটে গেছে যেন ছায়াছবির দ্রুত গতি নিয়ে। সর্বত্র তার আদর, তার অভ্যর্থনা, অভিনন্দন। টাকা নিয়ে প্রযোজকদের সাধাসাধি। সেসব দিনের স্বপ্ন আজও মনে কি গভীর রেখাই না আঁকা আছে। এমনি কেটেছে ঠিক 12টি বছর। তারপর একদিন সে দেখতে পায় ধীরে ধীরে তার কন্ট্রাক্টের সংখ্যা নামতে নামতে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে মাত্র একজন প্রযোজক ছাড়া আর কেউই তাকে সুযোগ দিচ্ছে না। আর সেও একটা মায়ের না কাকিমার ভূমিকা। ওদিকে নায়িকার ভূমিকাগুলো সব দখল করেছে অন্য কয়েকজন নবাগতা সুন্দরী রূপসী। নিরুপমা সেদিন আবার আয়নায় নিজের চেহারার দিকে ভালো করে চোখ মেলে চাইবার অবকাশ পেল। চোখের কোণে, গালের খাজে, কপালের রেখায় প্রকৃতির অব্যাহত অভিযানের সুস্পষ্ট ছাপ। অনুপম লাবণ্য সে হারিয়েছে দীপ্তিময়ী যৌবনবতীর সুঠাম নিটলত্ব। তার স্থান আজ কোথায়? কে আর তাকে সুযোগ দেবে? রাতে ভালো ঘুম হয় না নিরুপমার, দিন কাটে চিন্তায়। কিন্তু এমনি করে কদিনই বা চলবে? এমন কিছু অভিনয় প্রতিভা তার নেই যে উঁচু ধরনের ভূমিকায় সে সুযোগ পাবে। তার বাকি জীবনটুকু ওই বন্ধুর উচ্ছৃঙ্খলতা নিয়ে কাটাতে হবে। সামঞ্জস্যহীন, লক্ষ্যহীন একটানা দ্রাঘিমা। মুখর আনন্দ কোলাহল তার জীবন থেকে নির্বাসিত।
ব্যাংকে যে পরিমাণ অর্থ সঞ্চিত আছে তার আয়ু বা আর কতদিন? বড়জোর বছর 8-10। তারপর তাকে অর্থের তাগিদে ঘুরে বেড়াতে হবে পথে বিপথে। দেখা দেবে শুধু নিঃসীম ব্যর্থতা, এছাড়া অন্য কোনো আশার আলোই আর দেখতে পায় না সে। এমনই চিন্তায় দিন কাটছিল নিরুপমার। কিন্তু হঠাৎ যেন একদিন মুখ তুলে চাইলেন ভগবান। সে যাকে খুঁজছিল মনে প্রাণে পেল ঠিক তারই সন্ধান। দিবারাত্র এই কথাই সে ভাবছিল যে আধুনিক বিজ্ঞানে কি এমন কোনো বিধানই নেই যার সাহায্যে মানুষের যৌবনকে করা যায় দীর্ঘস্থায়ী, সৌন্দর্যকে করা যায় মানুষের ইচ্ছার অধীন। অনন্ত যৌবনা উর্বশী কি শুধু কাব্যেই সম্ভব? আসলে কি তা সম্পূর্ণ অবাস্তব, অসম্ভব? ঠিক এই চিন্তার মুখেই একদিন খবরের কাগজের একটা ছোট বিজ্ঞাপনের ওপর চোখ পড়ল নিরুপমার। স্বেচ্ছায় যদি কোনো পুরুষ ও নারী নিজের যৌবনকে দীর্ঘস্থায়ী করতে চান, আমার সাহায্য নিতে পারেন। সম্পূর্ণ বিনা খরচে অপারেশন করা হবে। সাফল্য প্রমাণে চার্জ নেওয়া হয়। বেশি বয়স্ক পুরুষ বা নারীর অটুট যৌবন ফিরিয়ে দেওয়া হয়। লিখুন পোস্ট বক্স নং, বিশ্ববাণী পত্রিকা। সোজা হয়ে উঠে বসে নিরুপমা। হ্যাঁ, এতদিনে এসে পেয়েছে ঠিক তার মনের মতো একজন বৈজ্ঞানিকের সন্ধান। আর মিথ্যা ধাপ্পা নেই ওর মধ্যে। আগে অপারেশন করা হবে, তারপর সাফল্য লাভ করতে পারলে দেওয়া হবে অপারেশন চার্জ। খুশির আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে নিরুপমার মুখখানা। দামি প্যাডটা টেনে নিয়ে লিখতে বসে সে। পরদিন সন্ধ্যা একখানা ক্যাডিলাক গাড়ি এসে দাঁড়ায় নিরুপমার বাড়ির সামনে। কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে নিরুপমা। কে? আমরা বিশ্ববাণী পত্রিকায় বিজ্ঞাপনের উত্তরে আপনার চিঠি পেয়েছি। আপনি কি নিরুপমা দেবী? হ্যাঁ। উঠে আসুন গাড়িতে। আগামীকালই অপারেশন করা হবে, অবশ্য যদি আপনার স্বাস্থ্য ঠিক অপারেশনের অনুকূল হয়। আর তা না হলে আমাদের বিশেষভাবে তৈরি হাসপাতালে দিন 10 আপনাকে ডাক্তারবাবুর চিকিৎসাধীনে থাকতে হবে। শরীর একটু সুস্থ হলেই অপারেশনের ব্যবস্থা করা হবে। কিন্তু নিরুপমাকে একটু যেন চিন্তিত মনে হয়। কোনো দুশ্চিন্তা নেই আপনার। আমাদের তত্ত্বাবধানে নিশ্চিন্তে থাকতে পারবেন। তারপর আপনার ওপর অপারেশন সফল হলে আপনি পত্রিকাতে লিখিত বিবৃতি দেবেন। কিন্তু বিনা স্বার্থে আপনারাই বা কেন এভাবে কাজ করছেন? স্বার্থ নিশ্চয়ই আছে। আমরা আপনার এবং এই ধরনের আরেকজনের ওপর এই পরীক্ষা করব। পরীক্ষায় সফল হলে পত্রিকা মাধ্যমেই হবে তার প্রচার। সেক্ষেত্রে ডাক্তারবাবুর নাম বিশ্ববিখ্যাত হয়ে পড়বে অত্যন্ত অল্প দিনে। এত বড় একটি সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট আজ পর্যন্ত পৃথিবীতে সম্ভব হয়নি। তা তো বটেই, কিন্তু আপনাদের ডাক্তারবাবু কোথায়? তিনি বিশেষভাবে তৈরি ল্যাবরেটরি ছাড়া বাইরে বের হন না। বেশ, চলুন, অন্তত তার সঙ্গে একবার দেখা হবে। লোকটি নিরুপমাকে গাড়িতে উঠতে বলে নিজেও গাড়িতে উঠে স্টার্ট দিল। কিন্তু গাড়ি চলতে আরম্ভ করতে সে একটি কাগজ সেখানে রেখে গেল। তাতে লেখা ছিল, ভয় নেই, নিরুপমা দেবী নিখোঁজ হয়নি, আমাদের তত্ত্বাবধানেই থাকবেন। তার দেহের ওপর এক ধরনের অপারেশন করতে তিনি সম্মতি দিয়েছেন, তাই তাকে নিয়ে যাওয়া হলো। আশা করি পুলিশ বিভাগ এই বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর যদি নিরুপমা দেবীকে খুঁজে বের করতে চেষ্টা করা হয়, পৃথিবীর কোনো শক্তি যে তাতে সফল হবে না এ সম্বন্ধে আমরা নিশ্চিত। অপারেশন ঠিকমতো শেষ হলে তিনি আবার ফিরে আসবেন, আর ব্যর্থ হলে তিনি মৃত্যুবরণ করবেন। ইতি চলন্ত ছায়া। 2 দিন বাদে সংবাদপত্রে নিরুপমা দেবীর আকস্মিক নিরুদ্দেশের কথা বেশ বড় বড় অক্ষরে ছাপা হলো, আর সেই সঙ্গে চলন্ত ছায়ার চিঠিটাও। দীপক কিন্তু সেটি পড়ে গুম হয়ে কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর রতনলালকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, বৈজ্ঞানিক অপারেশনে একজন অভিনেত্রী কি করে স্বেচ্ছায় সম্মত হতে পারেন? রতন কোনো উত্তর দিতে পারল না। দীপক একটু ভেবে বলল, জিনিসটা যদিও একটা ধাঁধার মতো লাগছে, তবু একটু আলোক রেখা পাচ্ছি বলে মনে হচ্ছে যেন। নতুন কি সূত্র আবার পেলি ওর মধ্যে? দীপক বলল,
অপরাধী চলন্ত ছায়া একজন বৈজ্ঞানিক, আর তার যেসব লোকজন চারদিকে নজর রেখে কাজ করছে তার অনেক ওপরে এই আসল লোক। কিন্তু কি বৈজ্ঞানিক আবিষ্কারের জন্যে যে সে বাধ্য হয়ে এই ধরনের আইন অমান্যকর কার্যকলাপে হাত দিয়েছে তাই শুধু বুঝতে পারছি না। আমি ভাবছি এই বিষয় সম্বন্ধে জানবার জন্যে আমি আমার এক বন্ধু ও ভালো সার্জন ডাক্তার প্রেমনাথ শর্মার শরণাপন্ন হব। কয়েকটি বড় বড় অপারেশনে তিনি বেশ কৃতিত্ব দেখিয়েছেন এবং সম্প্রতি কয়েকটি জটিল বিষয় নিয়ে গবেষণা করছেন। দেখা যাক নতুন কোনো তথ্য আবিষ্কৃত হয় কি না। সারা মুখে বসন্তের দাগ, উস্কো খুস্কো চুল, একটা পা খোড়া, সারা দেহ ধুলো আর ময়লা মাখা যে ভিখিরিটা লালবাজার পুলিশ স্টেশনের সামনের ফুটপাতে বসে ভিক্ষে করছিল তাকে দেখে মনে দয়া না জেগে জাগে ঘৃণা আর বৃতৃষ্ণায় পূর্ণ একটা মনোভাব। কিন্তু লালবাজার থানায় প্রবেশ করবার মুখে আপন মনেই দীপক একটা ডবল পয়সা ছুড়ে দিল তার দিকে। লোকটি বিড়বিড় করে কি যে বলল বোঝা গেল না। দীপক সেদিকে মনোযোগ না দিয়ে ডেপুটি পুলিশ কমিশনার মিস্টার মরিসনের চেম্বারের উদ্দেশ্যে পা বাড়ালো। ডেপুটি কমিশনার মিস্টার মরিসন দীপককে দেখে যেন হাতে চাঁদ পেলেন। হাসি মুখে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, আসুন মিস্টার চ্যাটার্জি, আপনার দেখা পেয়ে আনন্দিত হলাম। ওধারের নতুন খবরগুলো শুনেছেন তো? হ্যাঁ, ওই নিরুপমা দেবীর অদৃশ্য হওয়া আর চলন্ত ছায়ার চিঠির কথা তো। মিস্টার মরিসন বললেন, এখন কিভাবে এগোনো যায় বলুন মিস্টার চ্যাটার্জি। খানিকটা আশার আলো আমি দেখতে পেয়েছি মিস্টার মরিসন। কীরকম? দেখুন, মৃতদেহ চুরি, রক্ত চুরি, নিরুপমা দেবীর স্বেচ্ছায় অন্তরিত হওয়া আর একটি তরুণীর নিখোঁজ হওয়া ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। কোনো টাকা কড়ি বা সম্পত্তি বা ওই ধরনের জিনিসের প্রতি কোনো লোভ নেই এদের, তা তো দেখতেই পাচ্ছি। তারপর আমাকে সব সময় এই খুনের তদন্ত থেকে দূরে রাখবার চেষ্টা, তার মধ্যেও আছে অন্য একটা ইঙ্গিত। সব কিছু মিলিয়ে এই দাঁড়াচ্ছে যে কোনো একটা বৈজ্ঞানিক বিষয়ের পরীক্ষা বা ওই ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আর সেই কাজের জন্যেই চলন্ত ছায়া ছদ্মনাম নিয়ে কোনো লোক এগুলো করাচ্ছে। এই সব কাজগুলোই একজনের নয়, এর পেছনে হয়তো আছে সেই একটি মস্তিষ্ক। কিন্তু আপনি কি করে এতটা আন্দাজ করতে পারছেন মিস্টার চ্যাটার্জি? এটা বালুর ওপর প্রাসাদ গড়া বলতে পারেন। সবই বলছি অনুমানের ওপর নির্ভর করে। তবে এটা ঠিক যে আমার অনুমানের খানিকটা অন্তত সত্যি। তা বটে। হাসতে হাসতে মিস্টার মরিসন বলেন, কিন্তু এরপর কোন পথ ধরে এগোবার চেষ্টা করবেন আপনি? আমার একজন সার্জন বন্ধুর সাহায্য নিচ্ছি আমি। তার কাছ থেকে প্রথমে জানতে হবে কী ধরনের বৈজ্ঞানিক পরীক্ষার জন্যে এগুলো প্রয়োজন হতে পারে, এবং তাতে নিরুপমা দেবী স্বেচ্ছায় মত দিতে পারেন। স্বেচ্ছায়? এটাই বা ধরে নিচ্ছেন কেন? চলন্ত ছায়া আইন না মানতে পারে, কিন্তু আজ পর্যন্ত মিথ্যা কিছু বলেনি। স্বেচ্ছায় না হলে নিশ্চয় সে লিখে রেখে যেত যে জোর করে নিরুপমা দেবীকে নিয়ে গেলাম। এটাও একটা পয়েন্ট যা আমি ধরে নিচ্ছি। মিস্টার মরিসন কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই টেলিফোনটা অকস্মাৎ বেজে উঠল সশব্দে। হ্যালো, কে? আমি দীপক চ্যাটার্জিকে চাই। দীপকের দিকে চেয়ে মিস্টার মরিসন বলেন, আপনার ফোন মিস্টার চ্যাটার্জি। দীপক বলল, কিন্তু আমি যে এখানে আছি তা যে লোকটি ফোন করছে সে জানলো কেমন করে? যাক, দেখি কি ব্যাপার। রিসিভারটা তুলে নিয়ে দীপক বলল, হ্যাঁ, চ্যাটার্জি স্পিকিং। কে আপনি? ওধার থেকে উত্তর ভেসে এলো, আমি চলন্ত ছায়া, পাবলিক টেলিফোন থেকে কথা বলছি। শুনুন মিস্টার চ্যাটার্জি, আপনি আমার কথা না শুনে যে কেসটা হাতে নিয়েছেন তাতে আপনার সাহসের পরিচয় পেলাম। সাহসী লোকদের আমি সত্যি ভালোবাসি মিস্টার চ্যাটার্জি। যাক, আরও একটা সুযোগ দিচ্ছি আপনাকে। এখনও বলুন, আপনি এই কেস থেকে সরে দাঁড়াবেন কি না? মিথ্যা কেন বুনো হাঁসের পেছনে তাড়া করে প্রাণটা হারাবেন? তার চেয়ে এই কেস ছেড়ে দিলে উপযুক্ত পারিশ্রমিক আপনার হাতে গিয়ে পৌঁছবে। অত সহজে আমার মত পাল্টে যায় না। দীপকের স্বরে দৃঢ়তা। দেখুন, আপনার পেছনে দিবারাত্র আমার লোক নিযুক্ত আছে। এমনকি মিস্টার মরিসনের সঙ্গে আপনি যা যা কথা বললেন তাও আমার লোকেরা জানতে পেরেছে।
আপনি যে উপায়ে এগোতে চান তাও জানি আমি। অতএব বুঝতেই পারছেন যে আপনার প্রাণটা নিঃশেষে হরণ করতে কতটুকু সময় লাগে আমার। কিন্তু তবুও আমি মত পাল্টাতে রাজি নই। দীপকের স্বর শান্ত। বেশ, তাহলে বলে রাখছি আপনাকে, আপনি লালবাজার থানা থেকে বেরিয়ে বাড়ি আসবার পথে সর্বপ্রকার নিজেকে সাবধান রাখবার চেষ্টা করবেন। মিস্টার মরিসনের সাহায্যও নিতে পারেন। ওইটুকু সময়ের মধ্যে দীপক চ্যাটার্জির নাম পৃথিবী পৃষ্ঠ থেকে বিলুপ্ত হবে। ধন্যবাদ। দীপক রিসিভারটা নামিয়ে রেখে মিস্টার মরিসনের দিকে চেয়ে বলে, বন্ধু আমাকে শেষবারের মতো সাবধান করলেন। আমি তা গ্রাহ্য না করাতে উনি জানালেন যে আজকের মধ্যেই আমি পৃথিবী থেকে বিদায় নেব। এখন কি করবেন মিস্টার চ্যাটার্জি? মিস্টার মরিসনের স্বরে উদ্বেগ। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। কাপুরুষেরা মৃত্যুর পূর্বেই বহুবার মরে থাকে মিস্টার মরিসন, কিন্তু আমি মরব মাত্র একবার। কথা শেষ করে দীপক উচ্চ স্বরে হেসে ওঠে। লালবাজার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসল দীপক। ছোট্ট মরিস গাড়িটা দীপকের হাতে যেন নবজীবন পেয়েছে। তীব্র বেগে এগিয়ে চলল মহানগরীর পিচ ঢালা চকচকে মসৃণ পথ ধরে। ডালহৌসি পেরিয়ে এসপ্লানেডের মোড়, দক্ষিণ দিকে ছুটে চলল গাড়িখানা। সন্ধ্যা গাঢ় হয়েছে। পথের মোড়ে মোড়ে আলোর ছড়াছড়ি। মসৃণ ঝকঝকে চৌরঙ্গি রোড। দীপক গাড়ির গতিবেগ বাড়িয়ে দেয়। ভবানীপুরে তার বাড়ির দিকে গাড়িখানা এগিয়ে চলে। কি একটা যেন ফুটছে দীপকের পিঠে। স্টিয়ারিংটা চেপে ধরে পেছনের দিকে তাকায় দীপক। পেছনে দাঁড়িয়ে লালবাজারের গেটের সেই ভিখিরিটা। কিন্তু এ কি? তার বেশভূষার হঠাৎ পরিবর্তন ঘটল কি করে? লোকটার ডান হাতে চকচকে একটা রিভলভার। তার দিকে যেন বিদ্রুপের দৃষ্টিতে তাকে মৃদু হাসছে। বাঁ হাতে সূচের মতো একটা কি যেন। গাড়ি থামাও! লোকটির কণ্ঠে তীক্ষ্ণ আদেশ। কিন্তু কথা শেষ করতে হলো না। বিষের ক্রিয়ায় দীপকের শরীরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে ইতিমধ্যেই। মাথাটা ঘুরছে। লোকটি তাহলে তার শরীরে কোনো বিষাক্ত দ্রব্য প্রবেশ করিয়েছে। দীপকের মাথার মধ্যে সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। জ্ঞান হারিয়ে গাড়ির মধ্যে লুটিয়ে পড়ে দীপক। মিনিট 20 পরে আর একটা ফোন পেলেন মিস্টার মরিসন। দীপক চ্যাটার্জি বড় বাড়াবাড়ি শুরু করেছিল, তাই তাকে নিয়ে গেলাম আটকে রাখবার জন্যে। আমার কাজ অব্যাহত গতিতেই চলবে। আপনাকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মিস্টার মরিসন। মিস্টার মরিসন কিছু বলার আগেই টেলিফোন কানেকশন কেটে দেওয়া হলো। মিস্টার মরিসনের সারা চোখে মুখে ফুটে উঠল একটা হতাশার গ্লানি, ব্যর্থতার কালিমা। রিসিভারটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন তিনি। এক যুগ পরে ঘুম থেকে জেগে ওঠা আরব্য রজনীর দৈত্যের মনোভাব যেন জেগে উঠল দীপক চ্যাটার্জির মনে। জ্ঞান ফিরে পাবার সঙ্গে সঙ্গে চারদিকে বেশ ভালো করে তাকিয়ে দেখল সে। কোথা দিয়ে যে কি ঘটে গেছে তা ভালো করে স্মরণ করতেই বহুক্ষণ কেটে গেল তার। দরজা জানালা বন্ধ একখানি ঘর, ভ্যাপসা গন্ধ, অসহ্য গরম। এ যেন তার জীবন্ত সমাধি ঘটেছে। পৃথিবীর সারা শব্দ এখান থেকে অনেক দূরে। কোনো জনমানবের বিন্দুমাত্র অস্তিত্বের চিহ্ন নেই কোথাও। শুধু কোথা থেকে যেন ভেসে আসছে একটা না একটা শব্দ, ঝক ঝক ঝক। কোনো একটা কারখানা বা যন্ত্র চলবার সময় যে ধরনের শব্দ হয়, অনেকটা তেমনই এই শব্দ। খিদে পেট চোচো করতে থাকে দীপকের। শরীরটা কেমন যেন দুর্বল মনে হয়। কিন্তু এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাবার কোনো উপায় খোলা নেই তার সামনে। ওপরের দিকে ছোট্ট একটা ঘুলঘুলি দিয়ে আসছে আলোর ছিটে ফোঁটা। বাতাস আসার পথবোধ হয় ওইটাই। এছাড়া আর কোনো সংযোগই নেই বাইরের পৃথিবীর সঙ্গে। কিন্তু ওই ছোট্ট ঘুলঘুলিটাকে বাড়াতে গেলে কোনো একটা অস্ত্র প্রয়োজন, অথচ তার কাছে উপস্থিত কোনো অস্ত্রই নেই। আপাতত তাই পেটের খিদে পেটেই চেপে রেখে অসহ্য যন্ত্রণা সহ্য করে সময় কাটানো ছাড়া অন্য কোনো গতি নেই তার।
বাইরে পায়ের শব্দ শোনা গেল। তারপর দরজা খোলার শব্দ। ঘরের মধ্যে প্রবেশ করল 4 জন লোক। একজনের হাতে একটা রিভলভার, অন্য 3 জনের হাতে বড় বড় ধারালো ছোরা। আপাতত কি কোথাও যেতে হবে নাকি? হালকা সুরে দীপক প্রশ্ন করে। হ্যাঁ, মনিব ডেকে পাঠিয়েছে তোমাকে। কিন্তু পেট যে এধারে চোচো করছে খিদে। সে কথা মনিবকেই বলবে। এখন ভালো ছেলের মতো উঠে দাঁড়াও দেখি। দীপক দেখল আপত্তি করে লাভ হবে না। সে ছোড়াধারী 3 জনকে সামনে রেখে রিভলভারধারীর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, চলো। 4 জনে ঘর থেকে বের হলো। ঘর পেরিয়ে একটা বারান্দা, তারপর করিডোর, অবশেষে ওপরে উঠবার সিঁড়ি। সিঁড়ির মুখে এসে দীপক এক অদ্ভুত কাণ্ড করে বসল। লোক 4 জনের কেউই এর জন্যে প্রস্তুত ছিল না। অন্যমনস্ক রিভলভারধারীর হাতটা আচমকা মুচকে দিয়ে এক টানে তার হাত থেকে রিভলভারটা টেনে নিল। লোকটি আদৌ প্রস্তুত ছিল না এর জন্যে। রিভলভারটা তৎক্ষণাৎ দীপকের হাতে এসে গেল। ছোড়াধারী 3 জন শব্দ শুনে পেছন দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু ততক্ষণে রিভলভারটা দীপকের হাতে এসে গেছে। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, যদি কেউ বিন্দুমাত্র বাধা দেবার চেষ্টা করো, সঙ্গে সঙ্গে গুলি ছুটতে বাধ্য হব। কিছুক্ষণের অখণ্ড নীরবতা। আচমকা একজন ছোড়াধারী হাতটা তুলল দীপককে লক্ষ্য করে। একপাশে সরে গিয়ে দীপক পিস্তল ছুড়ল। তারপর প্রচণ্ড এক লাফ মেরে সিঁড়ি থেকে নিচে লাফিয়ে পড়ল সে। ওধারে হইচই শোনা যাচ্ছে, অজস্র কলরব। ঘুমন্ত দৈত্যপুরীর ঘুম ভাঙছে যেন। দীপক ছুটে চলেছে প্রাণপণে। বাগানের পাশে একখানা মোটর দাঁড়িয়ে, বোধহয় এদের দলেরই মোটর। মোটরে উঠে বসে প্রচণ্ড বেগে মোটর চালিয়ে দেয় সে। ওধার থেকে গুলি ছুটে আসছে। দুপদাপ শব্দ করে এগিয়ে আসছে অনেকগুলি লোক। দীপকের মোটর সব কিছু উপেক্ষা করে গেট দিয়ে বের হয়ে তীব্র বেগে এগিয়ে চলে। বাড়িখানা হচ্ছে ব্যারাকপুরের কাছাকাছি কোনো একটি জায়গায়। আশেপাশে কোনো বাড়ি নেই। নিকটবর্তী থানা সেখান থেকে অনেক দূরে। দীপক গাড়ি চালিয়ে মাইলখানেক গিয়ে একজন লোকের কাছ থেকে থানার অবস্থানটা জেনে নেয়। তারপরে গাড়ি চালিয়ে সোজা থানায় এসে ওঠে। থানা অফিসার মিস্টার হরিরাম গোয়েঙ্কা দীপকের অপরিচিত। দীপক তাকে নিজের পরিচয়টা দিয়ে বলে, এক্ষুনি আমার সঙ্গে গিয়ে ওই এলাকার বাড়িটা সার্চ করতে হবে। মিস্টার গোয়েঙ্কা বললেন, কিন্তু আমি একবার লালবাজারে ফোন করে ব্যাপারটা ভালো করে জেনে নিতে চাই। দীপক বলল, সমস্ত দায়িত্বটা আমি নিচ্ছি মিস্টার গোয়েঙ্কা, আর এক মুহূর্তও দেরি করবেন না। ওদের পালাবার সুযোগ দেওয়া উচিত নয়। মিস্টার গোয়েঙ্কা কিন্তু দীপকের কথা অগ্রাহ্য করে লালবাজারে ফোন করলেন মিস্টার মরিসনের কাছে। অবশেষে সব দিক দিয়ে প্রস্তুত হয়ে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে তারা যখন বের হলেন, তখন ঘণ্টা দেড়েক কেটে গেছে। নির্দিষ্ট এলাকায় বাড়িটা খুঁজে পেতে দেরি হলো না, কিন্তু তন্ন তন্ন করে খোঁজ করেও কাউকেই পাওয়া গেল না। সারা বাড়িটা খা খা করে এদের সকলের পলায়নের বার্তা ঘোষণা করছে। সমস্ত বাড়ি খোঁজ করা শেষ হলে দীপক অবশেষে গিয়ে উপস্থিত হলো 3 তলার একটা চিলে কুঠুরিতে। সেখানে কতকগুলো ভাঙা কাচের যন্ত্রপাতি পড়েছিল, আর ভাঁজ করা একটা চিঠি। দীপক চ্যাটার্জি, তোমার সাহসের ও বুদ্ধির তারিফ করি বটে, কিন্তু তবুও জানিয়ে যাচ্ছি, আমার এক্সপেরিমেন্টগুলো সফল না হওয়া পর্যন্ত আমাকে ধরার সাধ্য পৃথিবীতে কারও নেই। তোমাকে এ যাত্রা প্রাণে মারব না বলে স্থির করেছিলাম, কিন্তু আর নয়। তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ইতি চলন্ত ছায়া। সন্ধ্যার আবছা ছায়া সবে পৃথিবীর বুকে নামতে শুরু করেছে। আধার এখনো ততটা গাঢ় হয়নি। দীপকের মোটরখানা ছুটে চলেছে বালিগঞ্জের দিকে। ওল্ড বালিগঞ্জের প্রান্তে অবস্থিত ডাক্তার প্রেমনাথ শর্মার বাড়িখানা। গাড়িতে দীপক একা। কোমরের বেল্টে কেবল নিত্যসঙ্গী রিভলভারটা আটা আছে। আজ পর্যন্ত এই একটিমাত্র জিনিসই দীপকের জীবন রক্ষার দায়িত্ব বহুবার নির্ভুলভাবে পালন করেছে। হালকা হাওয়ায় উড়ছে দীপকের শ্যাম্পু করা চুলগুলো। একটু যেন শীত শীত করছে। দীপক কোটটা ভালো করে গায়ে এঁটে নেয়। গাড়ির গতি বেড়ে যায়। দ্রুত পেছনে পড়ে থাকে পথের মোড়ের
সব ল্যাম্প পোস্টগুলো। ওই দেখা যাচ্ছে ডাক্তার প্রেমনাথ শর্মার বাড়িখানা। ঠিক এই সময়েই বাড়িতে পাওয়া যায় তাকে। অন্য সময় হাসপাতাল আর কাজকর্ম নিয়ে বিশেষভাবে ব্যস্ত থাকেন তিনি। বাইরে গাড়িটা দাঁড় করিয়ে এগিয়ে যায় দীপক। সামনের লনটা পার হয়ে দরজার উপরে কলিং বেলটায় মৃদু চাপ দেয়। দরজা খুলে যায়। কে? মুখ বের করে অপূর্ব সুন্দরী একটি মেয়ে। বয়স তার যেন 18 বছরের কিনারায় এসে থমকে দাঁড়িয়েছে। অপূর্ব দেহ সৌষ্ঠব, অনুপম লাবণ্য। আমি ডাক্তার প্রেমনাথ শর্মার সঙ্গে দেখা করতে চাই, বিশেষ কয়েকটি কথা নিয়ে আলোচনা করবার জন্যে। ও, মেয়েটা হাসে। এক ঝলক সৌন্দর্য যেন ছিটকে পড়ে সারা পরিবেশটায়। কিন্তু বাবা তো এখন বাড়ি নেই। সে কি? কোথায় তিনি? একটা স্পেশাল অপারেশন কেসে তাকে কল দিয়ে নিয়ে গেছে। আপনি কোত্থেকে আসছেন? আমার নাম দীপক চ্যাটার্জি। কয়েকটি বিষয়ে ওর সঙ্গে আলোচনা করবার দরকার ছিল আমার। রেঙ্গুনে ওর সঙ্গে আমার প্রথম আলাপ। মেয়েটি হাসে, বলে, আপনার কথা আমি বাবার কাছে অনেকবার শুনেছি। ভেতরে এসে বসুন, অল্পক্ষণের মধ্যেই উনি এসে পড়বেন বোধহয়। ড্রয়িং রুমের নরম একটা কোচে গা এলিয়ে দেয় দীপক। তারপর মেয়েটির দিকে চেয়ে প্রশ্ন করে, তুমি তাহলে ওর একমাত্র মেয়ে? হ্যাঁ, কাবেরী আমার নাম। বাহ, চমৎকার নামটি তো তোমার। দীপকের স্বরটা হালকা। আপনি একটু বসুন, আমি আপনার জন্যে চা আনতে বলে আসি। ভেতরে চলে যায় কাবেরী, ঠিক যেন এক ঝলক হালকা হাওয়া। ফিরে আসে মিনিট 10 মধ্যেই। তারপর বলে, বহুবার বাবার মুখে শুনেছি আপনার কথা। আপনার মতো বড় ডিটেকটিভ হিন্দুস্থানে আর নেই। আচ্ছা, শোনাবেন আপনার জীবনের 2-1টা গল্প? দীপক হাসে, বলে, গল্প নয়, কাহিনী, বাস্তব ঘটনা। জানি। মেয়েটির বুদ্ধিদীপ্ত চোখে জিজ্ঞাসার ছায়া, নিষ্কলঙ্ক মুখে কৌতূহলের চিহ্ন। বাস্তব ঘটনা শুনে যে আনন্দ আছে, কাল্পনিক গল্প পড়ে তার 1/1 পাওয়া যায় না। একটা সিগারেটে অগ্নি সঞ্চার করে দীপক। নীলাভ ধোয়ার কুণ্ডলীর দিকে চেয়ে ধীরে ধীরে শুরু করে বহু পুরানো দিনের কোন এক অর্ধবিস্মৃত ঘটনার রোমন্থন। সময় এগিয়ে চলে, হুঁশ থাকে না দীপকের। সারা পৃথিবী যেন তার চোখের সামনে থেকে লুপ্ত হয়ে গেছে। শুধু ওরা দুজন, দীপক আর কাবেরী। কাবেরীর বন হরিণীর মতো চঞ্চল চোখের একাগ্র দৃষ্টি দীপকের মুখের দিকে নিবদ্ধ। দীপক তন্ময়, মুখে তার অতীত গৌরবের উজ্জ্বল ছায়া। বাইরে মোটরের শব্দ। বাবা বোধহয় এলেন দীপকবাবু। মেয়েটি এক লাফে উঠে দরজার দিকে এগিয়ে যায়। ডাক্তার প্রেমনাথ শর্মা ঘরের মধ্যে প্রবেশ করেন। দোহারা লম্বা ডাক্তার প্রেমনাথের চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, গায়ের রং টকটকে ফর্সা। অত্যন্ত সহজে অ্যাংলো ইন্ডিয়ান বলে ভুল করা চলতে পারে। পরনে দামি স্যুট, মুখে হাভানা চুরুট, পায়ে ক্রেপসোল শু। গুড ইভিনিং দীপকবাবু। গুড ইভিনিং ডাক্তার শর্মা। তারপর কোথায় গিয়েছিলেন হঠাৎ? মাথার ক্যাপটা একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে রাখতে ডাক্তার শর্মা বলেন, একটা অপারেশন কেস ছিল, জরুরি কল, তাই একটু দেরি হলো ফিরতে। কোনো অসুবিধা হয়নি তো আপনার? না না। হেসে দীপক বলে, আপনার মেয়ে যথেষ্ট হসপিটেবল, কোনো অসুবিধাই হয়নি আমার। দীপকবাবু সুন্দর সুন্দর গল্প বলছিলেন বাবা। আলতো হাসিতে ঠোঁটটা ভরিয়ে তুলে কাবেরী বলে, ভালো লেগেছে তোর? কাবেরীর মাথায় হাত বুলিয়ে ডাক্তার শর্মা হাসেন স্নেহের হাসি। হ্যাঁ, খুব। তারপর একটু থেমে বলে, তোমরা বসো বাবা, আমি দেখি ভুজুয়াটা আবার চা আনতে এত দেরি করছে কেন। তুমি কফি খাবে না চা? চাই আনতে বল। কাবেরী ভেতরের দিকে অদৃশ্য হয়। তারপর হঠাৎ অধীনের বাড়িতে আপনার পদধূলি? পদ ভুলে নাকি? না, কয়েকটা কাজে। বুঝেছি। ওহ, বহুবার নিমন্ত্রণ করেও আপনার দেখা পাওয়া যায়নি। কাজের তাগিদ ছাড়া যে আপনার আগমন অসম্ভব তা আগেই বুঝেছিলাম। হো হো করে হেসে ওঠেন ডাক্তার শর্মা। দীপকও যোগ দেয় সে হাসিতে।
চা এবং খাবার শেষ করে ডাক্তার শর্মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন একটা চুরুট ধরান। তারপর বলেন, এবার বলুন আপনার কাহিনী মিস্টার চ্যাটার্জি। দীপক বলে, কাহিনী নয়, শুধু দু একটা প্রশ্ন। ডাক্তার শর্মা বলেন, এ ধরনের প্রশ্ন এত লোক থাকতে আমার কাছে কেন মিস্টার চ্যাটার্জি? দীপক হেসে বলে, সার্জারিতে আপনার মতো জ্ঞান সারা ভারতে কজনের আছে তা আমার জানা নেই ডাক্তার শর্মা। আর সার্জারির রিসেন্ট অ্যাডভান্সমেন্ট নিয়ে এত মাথা ঘামায় না অন্য কেউ। ডাক্তার শর্মা হেসে বলেন, নিজের প্রশংসা শুনে লাভ নেই মিস্টার চ্যাটার্জি। এবার বলুন কী বিষয়ে আপনি জানতে চান, আমার সাধ্যমতো সাহায্য করব আপনাকে। দীপক বলল, সার্জারি দিয়ে অসাধ্য সাধন করা যায় শুনেছি, মানে মুখের চেহারার পরিবর্তন, বয়সকে বহুদিনের মতো পিছিয়ে দেওয়া, অতিরিক্ত মেদ কমিয়ে দেওয়া ইত্যাদি। এগুলো আমাদের দেশে ঠিক কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানা আছে আপনার, কিংবা কতদূর অগ্রসর হতে পারে? চুরুটে টান দিয়ে ডাক্তার শর্মা বললেন, আমার স্ত্রী মারা যাওয়ার পর পৃথিবীতে মাত্র দুটি জিনিসকে আমি ভালোবাসি মিস্টার চ্যাটার্জি। প্রথম আমার মেয়ে, আর দ্বিতীয় সার্জারি। কিন্তু তবুও প্লাস্টিক সার্জারি যে ঠিক কতদূর সফল হয়েছে তা পরিপূর্ণভাবে জানা নেই আমার। এ সম্বন্ধে বিদেশে এখনও রিসার্চ চলছে। যারা সব জানতার মতো বলেন সার্জারি দিয়ে দিনকে রাত করা যায়, তারাও বিরাট ভুল করেন। যাক শুনুন। রহস্যমাখা পরিবেশে এক ঝলক রহস্য এনে যেন ডাক্তার শর্মার মুখের ওপর তার পরশ বুলিয়ে দিয়ে গেছে। সবটুকু কথাই কেমন যেন মিস্ত্রিতে পরিপূর্ণ। দীপক মন দিয়ে শুনে ডাক্তার শর্মার প্রতিটি কথা। এ দেশে প্লাস্টিক সার্জারি নিয়ে এখনও রিসার্চ করবার মতো সার্জনের জন্ম হয়নি। আর বয়স কমিয়ে দেওয়ার কথা যে বললেন, মানে আয়রনাইজেশন আর ক্যালসিফিকেশনের প্রশ্ন যেখানে নিহিত, সেখানে আমাদের দেশ এখনও বহু পেছনে পড়ে আছে। কিন্তু বিদেশি বা বিজ্ঞানীরা কতদূর সফল হয়েছেন ডক্টর শর্মা? হ্যাঁ, পরীক্ষা বিদেশে চলছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আমাদের বার্ধক্যের মূলে হচ্ছে সূর্য থেকে যে এক ধরনের অজস্র কণা বিচ্ছুরিত হয়ে পৃথিবীর ওপর বর্ষিত হয় তারই ফল। আর ক্যালসিয়াম মেটাবলিজমও এর জন্য অনেকটা দায়ী। এগুলোকে নিয়ন্ত্রিত করে বিশেষ ধরনের অপারেশনের সাহায্যে মানুষের দেহে যৌবন দীর্ঘস্থায়ী করা যায়, বা তার বয়সকে কমিয়ে দেওয়া যায়, এটা বিশ্বাস করি আমি। কিন্তু ও নিয়ে রিসার্চ করবার মতো ক্ষমতা আছে কার? সার্জারি এখনও অনেক পেছনে মিস্টার চ্যাটার্জি। ডাক্তার প্রেমনাথ আরও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু বাধা পড়ল তার কথায়। জানালার খড়খড়িটা নড়ে উঠল যেন। একটা ঢিলের সঙ্গে একটা জড়ানো কাগজ এসে পড়ল ঘরের ঠিক কেন্দ্রস্থলে। কোমর থেকে রিভলভারটা খুলে নিয়ে দীপক জানালার দিকে এগিয়ে গেল। কিন্তু লোকটা এক লাফে জানালা থেকে নিচে পড়েই তীব্র বেগে দৌড় দিতে শুরু করেছে। কিছুটা এগিয়ে গিয়ে সে একটা মোটরে চড়ে বসল। মোটরটা তাকে বুকে নিয়ে এগিয়ে চলল প্রচণ্ড গতিতে। কাগজের মোড়কটা তুলে নিয়ে পড়ে দেখল দীপক। তাতে লেখা আছে, ডাক্তার প্রেমনাথ শর্মা, সাবধান। আর একটি কথা বললেই মৃত্যু অবধারিত যেন। ইতি চলন্ত ছায়া। কাগজটা মুড়ে পকেটে রেখে দীপক বলল, চলি ডাক্তার শর্মা, অনর্থক আপনার বিপদকে বাড়িয়ে তুলে লাভ নেই। প্রয়োজন হলে আবার দেখা করব। নমস্কার জানিয়ে বাইরে এসে গাড়িতে উঠে বসে দীপক। তারপর যে গতিতে তার গাড়ি ছুটে চলে তা সাধারণ লোকের কাছে ভয়াবহ। মিটারের কাঁটা উঠতে থাকে, 40, 50, 60, 70, 80। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দূরে দেখা যায় সেই গাড়িখানার পেছনের লাল আলোটা জ্বলছে। ওই গাড়িতে করেই চলন্ত ছায়ার দলের সেই লোকটি অদৃশ্য হয়েছিল। ভালো করে স্টিয়ারিংটা চেপে ধরে দীপক। ওই গাড়িটাকে কিছুতেই দৃষ্টির আড়াল করা চলবে না। দুটি গাড়ি ছুটে চলে মহানগরীর পথ ধরে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। রাসবিহারী অ্যাভিনিউ, রসা রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি পেরিয়ে এসপ্লানেডের মোড় থেকে
বেন্টিং স্ট্রিট ধরে এগিয়ে চলে সামনের গাড়িখানা। দীপক বেশ কিছুটা দূরত্ব রেখে অনুসরণ করতে থাকে। সামনের গাড়ির কেউ যেন বিন্দু মাত্র সন্দেহ করতে না পারে। বেন্টিং স্ট্রিট পার হয়ে মিশন রো এক্সটেনশন ডাইনে ঘুরেই একটা ছোট কাফের সামনে আগের গাড়িটা দাঁড়িয়ে পড়ে। অনেকটা দূরেই থেমে পড়ে দীপকের গাড়ি। বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাতে দাঁড়ায় দীপকের গাড়ি। তারপর গাড়ির মধ্যে বসে দীপক বেশভূষা পরিবর্তন করতে থাকে। অদ্ভুত ক্ষিপ্র গতিতে মেকআপ নেয় সে। গাড়ির গদির নিচে ছোট বাক্সের মধ্যে যে সরঞ্জামটুকু ছিল মাত্র, তারই সাহায্যে বেশভূষা ও চেহারার মধ্যে যে এত বেশি পরিবর্তন আনতে পারা যায় তা বাইরের কোনো লোক না দেখলে বিশ্বাস করে উঠতে পারত না। বেশভূষার পরিবর্তন শেষ করে দীপক যখন গাড়ি থেকে নামল, তখন তাকে দেখলে একজন অত্যন্ত সাধারণ উত্তর দেশীয় মুসলমান ছাড়া আর কিছু মনে হওয়া সম্ভব ছিল না। বেন্টিং হাউসের একতলায় একটা পাবলিক ফোন। হ্যান্ডেল ঘুরিয়ে দিয়ে একটা দুয়া নিয়ে তার মধ্যে ফেলে দেয় দীপক। তারপর রিসিভারটা তুলে নিয়ে বলে, হ্যালো, পুট মি টু সাউথ। কে? ওধার থেকে ভেসে আসে রতনের কণ্ঠ। রতন? হ্যাঁ। তুই এক্ষুনি লালবাজারে গিয়ে মিস্টার মরিসনকে ফোর্স নিয়ে তৈরি থাকতে বল। কেন রে, চলন্ত চার কোনো সন্ধান পেলি নাকি? না, সন্ধান ঠিক নয়, একটা নিশানা পেয়েছি শুধু। আশা রাখি অনুসরণ করে হয়তো কোনো সুফল পেতে পারি। যদি কোনো কিছু পাই তবে সঙ্গে সঙ্গে লালবাজারে গিয়ে আর্ম ফোর্স নিয়ে বেরিয়ে পড়তে হবে। বেশ বেশ, আশা করি তুই সফলতা লাভ কর। হ্যাঁ, দেখি কতদূর কী হয়, তবে প্রতিপদে ভয়ে ভয়ে এগোতে হচ্ছে আমাকে। আমিও আসবো নাকি? না, প্রয়োজন নেই। তোকে যা করতে বললাম তাই কর। সেখানে গিয়ে যেন দেরি করতে না হয়। বেশ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ফোন ছেড়ে দিয়ে কাফেটার সামনে গিয়ে দীপক দেখে গাড়িটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। বেশভূষার ওপর আর একবার হাত বুলিয়ে নিয়ে দীপক এগিয়ে যায় কাফেটার দিকে। ধীরে ধীরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। ছোট্ট কাফেটি, লোকজন খুব বেশি নেই। এক কোণে একটি অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি, ওপাশে একজন সাধারণ বাঙালি ভদ্রলোক। তার ঠিক পাশের টেবিলে দুজন লোক স্যুট পরে সিগারেট টানছে আর কফি খাচ্ছে। এই দুজনের দিকে দীপকের মনোযোগ আকৃষ্ট হলো বেশি, কিন্তু মনোযোগ দেওয়া সত্ত্বেও তাদের একটি কথাও বুঝতে পারল না সে। শুধু ভেসে আসছে দু একটা শব্দ। তা থেকে দীপক আন্দাজ করল যে এরাই সেই লোক যাদের একজন ডাক্তার প্রেমনাথের বাড়িতে তাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল। সময় কেটে যায়, সেকেন্ড, মিনিট, ঘন্টা। ঠিক 1 ঘন্টা পরে হোটেলের বয়ের হাতে দামটা চুকিয়ে দিয়ে বের হয়ে যায় ওরা দুজন। কিন্তু পকেট থেকে নোটটা বের করবার সময় এক টুকরো কাগজ মাটিতে পড়ে যায় একজনের পকেট থেকে। সেদিকে মোটেই খেয়াল থাকে না তার। বেরিয়ে গিয়ে দুজনে মোটরে চড়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে অদৃশ্য হয়ে যায় অল্পক্ষণের মধ্যেই। কিন্তু আর ওদের অনুসরণ না করে দীপক পাশের টেবিলটাতে গিয়ে বসে। তারপর বয়ের অন্যমনস্কতার সুযোগ নিয়ে কাগজটা হাতে তুলে নেয়। ছোট্ট একটা চিরকুট, তাতে শুধু একটা ঠিকানা লেখা আছে লাল পেন্সিল দিয়ে। কাগজটাতে লেখা 3 নং কুঠি, 117 নং রসা রোড সাউথ, টালিগঞ্জ। কাগজের টুকরোটা পকেটে রেখে আর 1 কাপ চায়ের অর্ডার দেয় দীপক। তারপর কাপটি নিঃশেষ করে দামটা চুকিয়ে গাড়িতে এসে উঠতে আর 15 মিনিটের বেশি সময় লাগে না। গাড়ি এগিয়ে চলে লালবাজার পুলিশ স্টেশনের দিকে। লালবাজারে এসেই সোজা ডেপুটি কমিশনার মিস্টার মরিসনের কক্ষে গিয়ে উপস্থিত হয় দীপক। মিস্টার মরিসন উৎকণ্ঠিত মুখে দীপকের জন্যেই প্রতীক্ষা করছিলেন যেন। পাশে বসে রতনলাল। নমস্কার মিস্টার চ্যাটার্জি, তারপর ওদিকের কত দূর? কিছুটা পাওয়া গেছে, শুধু একটা ঠিকানা, কিন্তু জানি না এ থেকে কতটা অগ্রসর হতে পারবো। দেখা যাক, ইট ইজ এ মিয়ার চান্স। কিন্তু ঠিকানাটা কিভাবে পেলেন মিস্টার চ্যাটার্জি? দীপক তখন সমস্ত ঘটনা খুলে বলল। মিস্টার মরিসন বললেন, আশা করা যায় এটাতে সফল হব। আজকের রাতটা আমাদের জীবনের একটা মস্ত বড় স্পোর্টস। কি বলেন মিস্টার চ্যাটার্জি? জানি না এতে সফল হব কি না। দীপক হেসে উঠে বলল, রতনের কাছে খবর পেয়ে রেডি ছিলেন তো? হ্যাঁ।
আমি অবশ্য ঠিকানাটা আশা করিনি। ভেবেছিলাম অনুসরণ করে কোনো একটা সূত্র পাবো, কিন্তু একেবারে একটা স্পষ্ট ঠিকানা এসে গেল আমাদের হাতের মধ্যে। ইট ইজ মেয়ার লাক। দুখানা পুলিশের গাড়ি ছুটে চলল দক্ষিণের দিকে। একখানা লরি আর একখানা জিপ। প্রচণ্ড গতিতে এগিয়ে চলল গাড়ি দুটি, যেন প্রতিটি মুহূর্ত তাদের কাছে মূল্যবান। রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে দীপক দেখল রাত 9:30। 10টার মধ্যে তাদের অবশ্যই পৌঁছতে হবে। যত দেরি হবে সফল হবার আশা তত কম। গাড়ির স্পিডোমিটারে কাটা ওঠে, আর বেড়ে চলে গাড়ির মধ্যে প্রতিটি প্রাণীর উত্তেজনা। অবশেষে রসা রোড সাউথে এসে গাড়ি থামে। ঠিকানাটা খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হয় না। কিন্তু এ কি? নিঃসীম আধারে সমাচ্ছন্ন বাড়িটা। এর প্রতিটি অন্ধকোণে যে কোনো চক্রান্তের বিষাক্ত বাষ্প উদ্বেল হয়ে উঠতে পারে, তা বাইরে থেকে ধারণা করাও যায় না। আমরা কি ভুল ঠিকানায় এলাম নাকি মিস্টার চ্যাটার্জি? মিস্টার মরিসনের স্বরে কেমন যেন উদ্বেগ। হতে পারে, তবু আমাদের পরীক্ষা করে দেখতে হবে। যাক, আমরা দুজন প্রথমে ভেতরে যাই। প্রয়োজন হলে হুইসেল দেবার সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী বাড়ি আক্রমণ করবে। হ্যাঁ, এই যুক্তিটা ভালো। মিস্টার মরিসন বললেন, কিন্তু সবকটা দরজা জানালাই যে বন্ধ। তার জন্যে ভাবনা কি, ওধারের জলের পাইপটা রয়েছে, ওটা বেয়ে নিঃশব্দে উঠে যেতে খুব বেশি অসুবিধা হবে না আমাদের। মিস্টার মরিসনের মৃদু আপত্তি শোনা গেল। দীপক বলল, বেশ, তবে আমি একাই যাচ্ছি। মিস্টার মরিসন বললেন, না, চলুন দুজনেই যাই। জলের পাইপ বেয়ে দুজনে উঠতে থাকে। দোতলায় একটা রেলিংয়ের কাছে তারা এসে পৌঁছতেই দোতলার জানালাটা খুলে যায়। সেখানে দাঁড়িয়ে দীর্ঘদেহ একজন লোক। সারা দেহ তার কালো পোশাকে আবৃত। মিস্টার মরিসন তাকে লক্ষ্য করে রিভলভার তুলতে চেষ্টা করেন। বাধা দেয় দীপক। দীপক কালো পোশাকধারীর সামনে গিয়ে দাঁড়ায়। গুড ইভিনিং মিস্টার মরিসন। নমস্কার মিস্টার চ্যাটার্জি, আসুন। আপনাদের পদধূলি যে এখানে। মুখোশধারী অভ্যর্থনা জানায়। কিন্তু আমি এ বাড়ির প্রত্যেককে গ্রেপ্তার করব। মিস্টার মরিসনের কণ্ঠে তীব্রভাবে ধ্বনিত হয়। প্রয়োজন হবে না তার। এ বাড়ির লোক বলতে আপাতত আমি একা, আর পাশের ল্যাবরেটরিতে আরও দুজন। তাদের দেখবেন তো আসুন আমার সঙ্গে। ভয় নেই, বাধা দেব না। অবাক হন মিস্টার মরিসন। দীপকও স্তম্ভিত। লোকটি বলে, আমি জানি পুলিশ বাহিনী বাইরে অপেক্ষা করছে। জানি আপনাদের ইঙ্গিতে সারা বাড়িটা মুহূর্তে বিধ্বস্ত হয়ে যেতে পারে, কিন্তু তার কোনো প্রয়োজনই ছিল না। মিস্টার মরিসন ও দীপক অভিভূতের মতো লোকটিকে অনুসরণ করে। দোতলা থেকে একতলায় নেমে আসে ওরা। একতলার প্রান্তে বড় একটি ঘর। নীল একটি মৃদু আলো ঘরটিকে আলোকিত করে রেখেছে। ঘরের মধ্যে শুধু অজস্র যন্ত্রপাতি, প্রচুর অজস্র নানা ধরনের সব যন্ত্র। এগুলো কি, তা কি জানেন আপনারা? মুখোশধারী প্রশ্ন করে। না, ওদের কণ্ঠে কৌতূহল। আজ পর্যন্ত যা কিছু অপরাধ আমি করেছি, যে বিরাট দলকে সুসংবদ্ধ করে তাদের সাহায্যে কাজ চালিয়েছি, শুধু এই একটি ল্যাবরেটরির জন্যেই। কিন্তু তবু আমাকে স্থির থাকতে দেননি আপনারা। ব্যারাকপুর থেকে পালিয়ে টালিগঞ্জে এসে উঠতে হয়েছে আমাকে। কিন্তু কেন আপনি এত সব অপরাধ করেছেন? দীপকের কণ্ঠে যেন অভিযোগ ফুটে ওঠে। কারণ অবশ্যই ছিল। বিরাট একটা সম্ভাবনার ইঙ্গিত নিয়ে আমি যেসব কাজ শুরু করেছিলাম, তাতে সাহায্য করবার মতো ছিল না কেউ। কোনো জীবন্ত মানুষ তার দেহ থেকে স্বেচ্ছায় কতকগুলি অর্গান কেটে দিতে রাজি হতো না। ইচ্ছামতো প্রচুর রক্ত আমি জোগাড় করতে পারতাম না। প্রয়োজন অনুযায়ী টাটকা মৃতদেহই বা কে জোগাবে আমাকে? কিন্তু কি আপনার রিসার্চের বিষয়বস্তু? সার্জারির সঙ্গে ইলেকট্রোথেরাপির মিলনে যে ধরনের কাজ শুরু করেছিলাম আমি, তা আমাদের দেশে এই প্রথম। আমি চেয়েছিলাম বার্ধক্যকে জয় করতে, প্রকৃতির অমোঘ বিধানকে উল্টে দিতে। আমার অপারেশন আর ইলেকট্রোথেরাপি হয়তো তা পারত, কিন্তু যাদের আপনি অপহরণ করেছেন তারা কোথায়? মিস্টার মরিসনের কণ্ঠে প্রশ্ন ফুটে ওঠে। তাদের দেখবেন আপনারা, তারা আছেন ওপাশের ঘরে। একটা বোতাম টিপে দিতেই
দালানের একটা অংশ ধীরে ধীরে সরে যায়। তার ওপাশে দুটো টেবিলের উপরে শুয়ে আছে দুটি নারী মূর্তি। ওরা কে? ওদের একজন হচ্ছেন অপরিতা বীণা দেবী, আর অন্যজন হচ্ছেন নিরুপমা দেবী, যার ওপর আমি অপারেশন চালাচ্ছিলাম। কিন্তু বীণা দেবীকে আপনার কি প্রয়োজন ছিল? ওর শরীরের কয়েকটা অর্গান নিরুপমা দেবীর দেহে বসানো হয়েছে। এতে অবশ্য বীণা দেবীর কোনো ক্ষতিই হয়নি। শীঘ্রই উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা রাখি। আপনার অপারেশন তাহলে শেষ হয়েছে? মিস্টার মরিসন প্রশ্ন করেন। হ্যাঁ, শেষ হয়েছে। আর সামান্য একটা ভুলের জন্যে আমার ভাগ্যে নেমে এসেছে নিদারুণ ব্যর্থতার কালিমা। অপারেশন সাকসেসফুল হলে নিরুপমা দেবী ফিরে পেতেন দীর্ঘস্থায়ী যৌবন, কিন্তু সে সৌভাগ্য হলো না আমার। সামান্য একটা শিরা কেটে যাবার ফলে প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ওর। আমার মতো একজন অপদার্থ সার্জেনের এ ধরনের পরীক্ষায় হাত না দিলেই হয়তো। কথা শেষ হয় না। মুখোশধারী জামার মধ্য থেকে বের করে লম্বা একটা সিরিঞ্জ। মৃদু নীল আলোয় চকচক করে ওঠে তার ভেতরের তরল পদার্থটা। দীপক ছুটে যায় সিরিঞ্জটা কেড়ে নেবার জন্যে, কিন্তু তার আগেই নিজের বাহুতে সিরিঞ্জটা ফুটিয়ে দেয় লোকটি। তারপর বসে পড়ে পাশের চেয়ারে। আপনাদের আর কষ্ট করতে হলো না দীপকবাবু। নিজের ভুলের প্রায়শ্চিত্ত নিজেই করলাম আমি। গুড বাই টু ইউ বোথ। এক পাশে ঢলে পড়ে মুখোশধারীর দেহ। মিস্টার মরিসন তার হুইসেলে সজোরে ফু দিলেন। তীব্র কোলাহল। পুলিশ বাহিনী দলে দলে বাড়ির মধ্যে প্রবেশ করতে থাকে। মিস্টার মরিসন লোকটির দিকে এগিয়ে যান। সঙ্গে দীপক। রতনলাল ঘরের মধ্যে প্রবেশ করে, তার সঙ্গে 4-5 জন পুলিশ অফিসার। কে এই মুখোশধারী? কে চলন্ত ছায়ার দলপতি? সকলের মুখে কৌতূহলের চিহ্ন। মিস্টার মরিসন মুখোশটা সরিয়ে দেন মুখ থেকে। চেয়ারে কাত হয়ে পড়ে আছে ডাক্তার প্রেমনাথ শর্মার দেহটা। মুখখানা বিষের ক্রিয়ায় সম্পূর্ণ নীল, চোখ দুটো মুদ্রিত। মৃত্যুর আর দেরি নেই। ডাক্তার শর্মা? সকলের মুখে মিলিত প্রশ্ন। আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু ঠিক যে এতটা তা জানতাম না। দীপকের শটটা ভেজা, রতনলাল বিমূঢ়, মিস্টার মরিসন নিশ্চুপ। বাইরে রাতের কালো ছায়া ততক্ষণে প্রগাঢ় হয়ে এসেছে।